আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। আমরা হচ্ছে ফার্স্টে কেমিস্ট্রি দেখব, দেন জেনারেল ম্যাথ দেখব। কেমিস্ট্রিতে আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, আর কেমিস্ট্রি আগের চ্যাপ্টারে আমি বলছিলাম কোশ্চেন দিব, সো ওই কোশ্চেনগুলো হয়ে গেছে, আমি আজকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সো ওইগুলো একটু নিজেরা সলভ করবো। আচ্ছা, সো কেমিস্ট্রিতে আজকে নতুন যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 5, উইচ ইজ কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। চ্যাপ্টার 5, কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। এখন কেমিক্যাল বন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী, বা রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি? সো এটা হচ্ছে, তোমরা এইটা পড়ে আসছো যে যখন একটা অ্যাটম, সোডিয়াম, সে যখন স্টেবিলিটি গেইন করতে চায়, তার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম: 1s2, 2s2, 2p6, 3s1। সো স্টেবিলিটি গেইন করার জন্য এই সোডিয়াম একটা ইলেকট্রনকে ডোনেট করে, অ্যান্ড আলটিমেটলি সে একটা ক্যাটায়নে কনভার্ট হয়। এটা কি হয়ে যায়? একটা ক্যাটায়ন। পজিটিভ আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি, মানে যার চার্জ হচ্ছে পজিটিভ। সো এই ক্যাটায়ন যেটা, সেই ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতে কেমন হয়? 1s2, 2s2, 2p6, যেটা একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ এখানে লাস্ট যে শেলটা আছে বা লাস্ট যে কক্ষপথটা আছে বা অরবিটটা আছে, সেখানে 8টা ইলেকট্রন আছে। এটা অক্টেট ফিল আপ করে। আমরা অক্টেট কি একটু পরে আসবো, বাট এইটা একটা স্টেবল ফরমেশন। বেসিক্যালি জিনিসটাকে এভাবে দেখানো যায় যে সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন মাইনাস হয়, তখন সেটা সোডিয়াম প্লাসে কনভার্ট হয়, মানে Na মাইনাস ই ইজ ইকুয়াল টু Na প্লাস। এখানে ইকে ই মাইনাস দিয়ে লেখা উচিত, এটা হচ্ছে ইলেকট্রনের সিম্বল। ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে লেখা হয়, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। সো এটা হচ্ছে একটা ক্যাটায়ন ফর্ম করে। আর ধরো ক্লোরিন হচ্ছে 17, সো তার ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p5। ওকে, সো দেখো তার লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 2 + 5, উইচ ইজ 7। বাট যে কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন রাখার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে বলা হয় অক্টেট রুল। মানে তার লাস্ট অরবিটে যদি 8টা ইলেকট্রন থাকে, সে অনেক বেশি স্টেবল থাকে। সো সে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য একটা ইলেকট্রন কি করে? রিসিভ করে, মানে অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন রিসিভ করে, অ্যান্ড সেই ইলেকট্রনটা রিসিভ করার কারণে সে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি অ্যানায়ন। নেগেটিভ আয়ন যেগুলো আছে, মানে কোনো একটা অ্যাটম যখন নেগেটিভলি চার্জড হয় বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, আমরা সেটাকে বলি অ্যানায়ন। সো ক্লোরিন মাইনাস অ্যানায়নটা এরকম যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। যেহেতু একটা ইলেকট্রন রিসিভ করছি, তাই একটা ইলেকট্রন বেড়ে গেছে। এখন দেখো এখানে 8টা ইলেকট্রন আছে। ওকে, আর এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটা ক্লোরিন, একটু দাঁড়াও, হ্যাঁ, একটা ক্লোরিন যখন একটা ইলেকট্রনকে রিসিভ করে, তখন সে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়। মানে ইকুয়াল সাইন দিয়ে লিখতে পারো যে তখন সে ক্লোরিন মাইনাস আয়নে কনভার্ট হয়। সো এই হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্মেশনের ওয়ে। একটা অ্যাটম যখন ইলেকট্রন ডোনেট করে দেয়, তখন সে ক্যাটায়ন ফর্ম করে, আর একটা অ্যাটম যখন ইলেকট্রন রিসিভ করে, তখন সে অ্যানায়ন ফর্ম করে। সো ক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জড। ওকে, ক্যাটায়নরা হচ্ছে পজিটিভ চার্জড, আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভলি চার্জড। সো আমরা যখন ফিজিক্স পড়ব, ফিজিক্সে আমরা দেখব যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, আর একটা পজিটিভ চার্জকে রিপেল করে। ওকে, সো এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, এটার কারণেই দেখা যায় একটা সোডিয়াম প্লাস আর একটা ক্লোরিন মাইনাসকে যখন কাছাকাছি আনা হয়, তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, আর এই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য সোডিয়াম আর ক্লোরিন একসাথে লেগে থাকে, আর তখন আমরা এটাকে বলি যে এটা একটা কম্পাউন্ড ফর্ম হয়েছে, উইচ ইজ সোডিয়াম ক্লোরাইড। এইভাবে পজিটিভ ক্যাটায়ন আর নেগেটিভ অ্যানায়নের
মধ্যে যখন একটা বন্ড ক্রিয়েট হয়, মানে যখন একটা পজিটিভ ক্যাটায়ন আর একটা নেগেটিভ অ্যানায়ন একটা কম্পাউন্ড ফর্ম করে, সেই বন্ড ফর্মেশন প্রসেসটাকে আমরা বলি আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন। আর এই যে কম্পাউন্ডটা আমরা দেখতেছি এটাকে আমরা বলি আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ। আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ যারা ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি। আই হোপ এইটুকু বুঝতে পারছো সবাই। সো এই পর্যন্ত ক্লাস 8-এ ছিল যে কিভাবে ক্যাটায়ন ফর্ম হয়, কিভাবে অ্যানায়ন ফর্ম হয়। আমরা চাইলে এখানে তাদের ডায়াগ্রাম এঁকে দেখাতে পারি যে সোডিয়ামের হচ্ছে এখানে মাঝখানে নিউক্লিয়াস আর তার চারপাশে এরকম তিনটা অরবিট থাকে, এটা একটা আর এটা আরেকটা। এটা হচ্ছে সে সোডিয়াম অ্যাটম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস যেখানে তোমার 11টা প্রোটন আছে আর 12টা নিউট্রন আছে। আর তাকে রিভলভ করতেছে তোমার এই ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন, সেকেন্ড অরবিটে হচ্ছে 8টা ইলেকট্রন, আর লাস্ট অরবিটে একটা ইলেকট্রন। আর সিমিলারলি ক্লোরিনের লাস্টে হচ্ছে তোমার 7টা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে আমাদের ধরো ক্লোরিন অ্যাটমের জন্য জাস্ট, আচ্ছা এখানে কালারটা সেম রাখি আদারওয়াইজ কনফিউজিং লাগতে পারে। সো এখানে এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে রেড কালার দিই। এখানে এই একটা ইলেকট্রন আর ক্লোরিনের এখানে 7টা ইলেকট্রন থাকে, এই 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের ক্লোরিন অ্যাটম। এখন এখানে বন্ড ফর্মেশনটা কিভাবে হয়? সোডিয়াম একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য আমরা জানি যে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকলে সুবিধা হয়। সো তার কাছে 2টা অপশন আছে, সে ইদার 7টা ইলেকট্রন রিসিভ করবে, তাহলে এখানে টোটাল 8টা হবে, অথবা সে এইটাকে বাইরে বের করে দিবে, তাহলে তার লাস্ট অরবিট হয়ে যাবে এইটাই ভিতরেরটা, আর সেটাতে কিন্তু অলরেডি 8টা ইলেকট্রন আছে। সো তুমি চিন্তা করো যে কোনটা ইজিয়ার, 7টা ইলেকট্রন নেওয়া সহজ নাকি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ? অবভিয়াসলি একটা ইলেকট্রন ডোনেট করে দেওয়াটা ইজিয়ার। সো এই সোডিয়াম কী করবে, এখান থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিবে। সো সে যদি এটাকে বের করে দেয় তাহলে সে এখন একটা আয়নে কনভার্ট হয়ে যাবে। মানে আমরা তাকে এইভাবে লিখবো, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আর এখানে লিখবো যে একটা প্লাস, মানে সে এখন একটা প্লাস চার্জ বিশিষ্ট, মানে তার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে। আর এটা এখন আর সোডিয়াম অ্যাটম না, এটা হচ্ছে এখন একটা Na+ বা সোডিয়াম প্লাস ক্যাটায়ন। আচ্ছা, সিমিলারলি এই যে ইলেকট্রনটা আমরা ডোনেট করে দিলাম, রেড কালারের যে ইলেকট্রনটা ডোনেট করে দিছি, সেই ইলেকট্রনটা এখন এখানে রয়ে গেছে, বাইরে রয়ে গেছে। ক্লোরিনের টেন্ডেন্সি হচ্ছে যে সে বাইরের অরবিটে 8টা ইলেকট্রন দিয়ে ফিল আপ করবে। সো 1 2 3 4 5 6 7 আছে। সো এখন তার কাছে 8টা ইলেকট্রন বাড়ানোর জন্য 2টা অপশন আছে, সে ইদার এই ইলেকট্রনটাকে রিসিভ করে এখানে নিয়ে নিবে, অথবা সেই 7টা ইলেকট্রনকেই ডোনেট করে বাইরে বের করে দিবে, সো দ্যাট তার ভিতরের অরবিটটা এখন লাস্ট শেল হয় অ্যান্ড সেটাতে 8টা ইলেকট্রন তো অলরেডি আসেই, তো তখন সে স্টেবিলিটি গেইন করতে পারবে। সো 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেয়ে একটা ইলেকট্রন রিসিভ করা সহজ। সো সে কী করবে, এই যে রেড কালারের যে ইলেকট্রনটা বাইরে ছিল সেটাকে সে রিসিভ করবে, অ্যান্ড এই রিসিভ করার কারণে দেখা যায় যে সে এখন ক্লোরিন মাইনাস আয়নে কনভার্ট হয়ে গেছে। মানে সে এখন আর ক্লোরিন অ্যাটম নাই, সে এখন ক্লোরিন মাইনাস আয়ন, ক্লোরিন মাইনাস অ্যানায়ন।
সো এই যে একটা পজিটিভলি চার্জড আয়ন আর একটা নেগেটিভলি চার্জড আয়ন ফর্ম হইল, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, বা বাংলায় বললে স্থির বৈদ্যুতিক বল, স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স। সো একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে অ্যান্ড তারা একদম কাছাকাছি থাকবে। সো তখন আমরা ওইটাকে বলি যে এটা একটা কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, উইচ ইজ সোডিয়াম ক্লোরাইড, NaCl। এইভাবে আরও অন্যান্য আয়নিক কম্পাউন্ড ফর্ম করা যায়, আমরা আস্তে আস্তে দেখব। সো যেই টাইপের তোমার প্রসেসে তোমার দুইটা ক্যাটায়ন আর অ্যানায়ন একসাথে হয়ে একটা নতুন কম্পাউন্ড ফর্ম করে, সেই প্রসেসটাকেই বলা হয় আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন। সেই বন্ডটাকে, এই যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা দেখতেছো, এইটাকেই বলা হয় আয়নিক বন্ড। মানে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে এখানে। আর নতুন যে কম্পাউন্ডটা আমরা পাবো সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এটুক যদি বুঝে থাকো, এখন আমরা তোমার একটা নতুন আইডিয়া। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছো যে না, ফুল অফ ইলেকট্রন তো না তোমার, তাদের হ্যাঁ তাদের যে অ্যাটমিক নাম্বার অনুযায়ী সেই কয়টা ইলেকট্রন আছে, বাট তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল না। ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হওয়ার জন্য লাস্ট শেলে 8টা ইলেকট্রন অথবা 2টা ইলেকট্রন থাকতে হয়, বুঝতে পারছো? এর জন্য তারা বন্ড ফর্ম করতেছে। আচ্ছা, এরপর আমরা যে টপিকটাতে চলে যাব, এখন একটা নতুন টপিক শিখব, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এখানে লেখো ভ্যালেন্স ইলেকট্রন। হ্যাঁ বলো। কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ। না, বন্ডটা তো ওরা ক্রিয়েট করতেছে না, এখানে স্টেবল হয়ে গেছে যখন, তখন সে পজিটিভলি চার্জড হয়ে গেছে, আবার ও স্টেবল হওয়ার পর নেগেটিভলি চার্জড হয়ে গেছে। এখন এইটা হচ্ছে ফিজিক্সের রুল যে একটা পজিটিভলি চার্জড পার্টিকেল একটা নেগেটিভলি চার্জড পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে। সো এর জন্য তারা কাছাকাছি থাকে আর কি। বাট মানে তারা, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তারা স্টেবল হয়েছে, এর জন্যই কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, বুঝছো? মানে আগে স্টেবল হয়েছে, দেন কম্পাউন্ডটা অ্যাট্রাকশনের জন্য ফর্ম হয়েছে। ওকে, যখন স্টেবল ছিল না তখন কোনো ধরনের অ্যাট্রাকশনও ছিল না। ওকে, আচ্ছা এবার আসি যে ভ্যালেন্স ইলেকট্রন কারা। ভ্যালেন্স ইলেকট্রন বা বাংলায় হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ভ্যালেন্স কথাটার অর্থ হচ্ছে যোজ্যতা, যোজ্যতা ইলেকট্রন। সো ভ্যালেন্স ইলেকট্রন কারা? আমরা এখানে সোডিয়ামের স্ট্রাকচারটা একটু আরেকবার খেয়াল করি। সোডিয়ামের যে স্ট্রাকচারটা ছিল এখান থেকে নিয়ে নিই। সো এই হচ্ছে আমাদের সেই সোডিয়াম অ্যাটম। আমরা এখানে বাইরে আরেকটা অরবিট আঁকবো, কারণ সোডিয়ামের 3টা অরবিট থাকে। এ হচ্ছে তার থার্ড অরবিট। সো থার্ড অরবিটে আমরা দেখে আসছিলাম যে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে আমরা একটা আলাদা কালার দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে রেড কালার। এখন ভ্যালেন্স ইলেকট্রনের ডেফিনেশন হচ্ছে কোনো একটা অ্যাটমের একদম আউটার মোস্ট শেল, যেটা যেমন এটা হচ্ছে তার আউটার মোস্ট শেল বা সবচেয়ে বাইরের কক্ষপথ, আউটার মোস্ট শেল বা সর্ববহিস্থ কক্ষপথ। সেই আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকবে, যেমন এটা হচ্ছে আউটার মোস্ট শেলে সিচুয়েটেড, সেই ইলেকট্রনগুলোকেই আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি বা যোজ্যতা ইলেকট্রন বলি। এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনের ডেফিনেশন। দ্য ইলেকট্রনস রিসাইডিং ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম আর কল্ড ভ্যালেন্স ইলেকট্রনস। ওকে, সিমিলারলি ক্লোরিনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলো? এখানে আমরা যদি ক্লোরিন অ্যাটমটাকে এখানে নিয়ে আসি,
সো ক্লোরিন অ্যাটমের এই যে রেড ইলেকট্রনটা বাদ দিই, সো এটা হচ্ছে সেই ক্লোরিন অ্যাটম। সো ক্লোরিন অ্যাটমের আউটার মোস্ট শেল কোনটা? আউটার মোস্ট শেল হচ্ছে একদম বাইরের যেটা দেখতে পাচ্ছ এই যে এইটা, সেটা হচ্ছে তার আউটার মোস্ট শেল। সো এই আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকবে সেইগুলোকেই আমরা কি বলবো? ভ্যালেন্স ইলেকট্রন। যেমন এটা এই দুইটা ভ্যালেন্স ইলেকট্রন, এটা একটা ভ্যালেন্স ইলেকট্রন, এই দুইটা ভ্যালেন্স ইলেকট্রন, আবার এখানেও ভ্যালেন্স ইলেকট্রন। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সোডিয়াম অ্যাটমে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস আর দেয়ার ইন সোডিয়াম অ্যাটম, সেটার অ্যান্সার হবে 1। অ্যান্ড হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস আর দেয়ার ইন ক্লোরিন অ্যাটম, সেটার অ্যান্সার হবে 7। 7টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। সো এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনের কনসেপ্ট। অক্সিজেনের 6টা ভ্যালেন্স, তোমার অক্সিজেনে হচ্ছে তোমার 6টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তারপর নাইট্রোজেনে হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এরকম আলাদা আলাদা অ্যাটমের জন্য আলাদা আলাদা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি যে ভ্যালেন্সি বলতে একটা টার্ম আছে। আমরা ফার্স্টে দেখলাম ভ্যালেন্স ইলেকট্রন, এবার দেখব ভ্যালেন্সি। ভ্যালেন্সির বাংলা হচ্ছে যোজনী, ভ্যালেন্সি বা যোজনী। সো ভ্যালেন্সি বা যোজনী জিনিসটা কি? ভ্যালেন্সি বা যোজনীর একটা তোমার অ্যাবস্ট্রাক্ট একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা এরকম যে দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যাটম, দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যাটম to form bonds, is called valency of that atom. বাট এখান থেকে দেখো আমরা তেমন বুঝতে পারতেছি না, মানে বাংলায় বললে কোনো একটা পরমাণুর বন্ড মানে বন্ধন গঠনের সক্ষমতাকেই ভ্যালেন্সি বলে। আচ্ছা, টু ফর্ম বন্ডস উইথ আনাদার অ্যাটম লেখো। এখানে শুধু এইটা লিখলে হবে না, এখানে লিখতে হবে the ability of an atom to form bonds with another atom or atoms is called valency of that atom. Valency of that atom. বাট এখানে এই অ্যাবিলিটি বা সক্ষমতা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? বাংলায় বললে যে কোনো একটা পরমাণুর অন্য পরমাণু বা পরমাণু গুচ্ছের সাথে বন্ড বা বন্ধন গঠনের যে সক্ষমতা বা প্রবণতা, সেটাকেই বলা হয় ভ্যালেন্সি বা যোজনী। বাট এখান থেকে কিন্তু আমরা আইডিয়াটা অত ভালো বুঝতেছি না, মানে অ্যাবিলিটিটা কীভাবে মেজার করব বা সেটার ক্রাইটেরিয়া কীভাবে ওইটা আমরা বুঝতে পারবো, সেটা কিন্তু আইডিয়া এখান থেকে পাওয়া যায় না। সো ভ্যালেন্সি এর সোজা আইডিয়া যদি বলি, একদম ইজিলি যদি বলি, ভ্যালেন্সি বের করার দুইটা ফর্মুলা আছে। সো ভ্যালেন্সি বের করার দুইটা ফর্মুলা হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, সেটাই হচ্ছে ভ্যালেন্সি। বাট এখানে একটা সাইড নোট লিখতে হবে, ইফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ লেস দেন 4, মানে তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 4 থেকে ছোট হয়, তখন যে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন সেটাই হচ্ছে ওই অ্যাটমের ভ্যালেন্সি ইন্ডিকেট করে। ওকে, যেমন একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমি পরের ফর্মুলাটাও লিখি, দেন একবার এক্সাম্পল দিচ্ছি। আর ভ্যালেন্সি বের করার ফর্মুলা নাম্বার 2, ভ্যালেন্সি বা যোজনী বের করার ফর্মুলা নাম্বার 2 হচ্ছে 8 মাইনাস এটা 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, মানে তার ভ্যালেন্স ইলেকট্রন যত 8 থেকে সেটা মাইনাস করে দিবা। বাট এটার জন্য সাইড নোট হবে, ইফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, যদি ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা 4 থেকে বেশি বা 4-এর সমান হয়, তখন আমরা সেই 8 থেকে ওই নাম্বারটাকে মাইনাস করব, তারপর যত আসে সেটাই হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন, সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। ওকে, ভ্যালেন্সির আরেকটা ইজি ওয়েতে বলা যায় যে ইফ ভ্যালেন্স ইলেকট্রন লেস দ্যান 4, তার মানে তার আউটার মোস্ট শেলে 4টার কম ইলেকট্রন আছে, তখন তার জন্য তার টেন্ডেন্সি থাকবে যে সে এই ইলেকট্রনগুলোকে ডোনেট করে দিবে। যেমন সোডিয়ামে আমরা দেখে আসছি যে তার এই সাইডে 2টা ইলেকট্রন,
দেন হচ্ছে 8টা ইলেকট্রন, আর একদম আউটার শেলে একটা ইলেকট্রন থাকে এরকম। সো এখানে দেখো ভ্যালেন্স ইলেকট্রনটা কিন্তু 4 থেকে কম, মানে তার বাইরে 4টার কম ইলেকট্রন আছে। সো তার জন্য এটা বেটার অপশন যে সে এই ইলেকট্রনটাকে ডোনেট করে দিবে। সো এই যে একটা ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন, সেটাই হচ্ছে কি তার ভ্যালেন্সি, মানে সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, ভ্যালেন্সি অফ সোডিয়াম হচ্ছে 1। সো আমরা এই 1টাকে আরেকভাবে কীভাবে ইন্টারপ্রেট করতে পারি, সেটা হচ্ছে নাম্বার অফ ডোনেটেড ইলেকট্রনস or number of electrons to be donated, number of electrons to be donated to become stable. যে কয়টা ইলেকট্রন ডোনেট করলে সে স্টেবল হবে, নাম্বার অফ ইলেকট্রনস টু বি ডোনেটেড টু বিকাম স্টেবল। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ফার্স্ট অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন, দেন 8টা ইলেকট্রন, দেন তার হচ্ছে 7টা ইলেকট্রন। সো এই 7টাকে আমরা অন্য কালার দিয়ে আঁকি, 1 2 3 4 5 6 7। সো তার দেখো ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু গ্রেটার দ্যান 4, কারণ এই যে রেড কালারের যে ইলেকট্রনগুলো দেখতেছো এগুলো কিন্তু তার ভ্যালেন্স ইলেকট্রন। সো ভ্যালেন্স ইলেকট্রন যদি গ্রেটার দ্যান 4 হয়, তখন ভ্যালেন্সি কীভাবে বের করতে হয়, 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। সো তার জন্য ভ্যালেন্সি হবে 8 মাইনাস, তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7 জন, so 8 minus 7, that is 1. So the valency of chlorine is also 1. So এটাকে আমরা অন্য যেভাবে ইন্টারপ্রেট করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস টু বি রিসিভড টু বিকাম স্টেবল। টু বিকাম স্টেবল এখানে উপরে লিখে রাখো, টু বিকাম স্টেবল অর টু ফর্ম ক্যাটায়ন, টু ফর্ম ক্যাটায়ন। আর এই নিচেরটা লেখো নাম্বার অফ ইলেকট্রনস টু বি রিসিভড, যে কয়টা ইলেকট্রন গ্রহণ করলে সে সে স্টেবল হতে পারবে। নাম্বার অফ ইলেকট্রনস টু বি রিসিভড টু বিকাম স্টেবল অর টু ফর্ম অ্যানায়ন। সো আমরা ভ্যালেন্সের 2টা ফর্মুলা শিখলাম। সো কোনো একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন যদি 4 থেকে কম হয় তখন সেটাই তার ভ্যালেন্সি, আর যদি 4 থেকে বেশি হয় তাহলে এইটার সাথে ওইটার ডিফারেন্স হচ্ছে তার ভ্যালেন্সি। এভাবে আমরা তার যে কোনো অ্যাটমের ভ্যালেন্সি বের করতে পারবো। এখন কথা হচ্ছে কেন আমাদের ভ্যালেন্সি দরকার। ভ্যালেন্সির আইডিয়াটা আমরা একটু পরে এটার সিগনিফিকেন্সটা বুঝতে পারবো। যেমন ধরো আমরা একটা আয়নিক কম্পাউন্ড দেখি যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এটা কিভাবে ফর্ম হয়, সো এটাকে যদি শর্টে দেখাই, আমরা জানি যে ক্যালসিয়াম হচ্ছে 20, সো এটার ইলেকট্রনিক কনফিগারেশন এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 4s2। আর ক্লোরিনের জন্য ক্লোরিন হচ্ছে 17, সো 1s2 2s2 2p6 3s2 3p7 3p5। আচ্ছা, সো ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে তোমার কীরকম বন্ড ফর্ম হবে, তাদের মধ্যে আয়নিক বন্ড ফর্ম হবে। বিকজ এই যে ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়ামের আউটার মোস্ট শেলে দেখো 2টা ইলেকট্রন আছে। সো তার টেন্ডেন্সি কী থাকবে, ইলেকট্রন ডোনেট করে দেওয়ার, সো দ্যাট তার আউটার মোস্ট শেল হয়ে যায় এই 3rd নাম্বারটা, আর তার যাতে আউটার মোস্ট শেলে এখন 8টা ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, তার মানে তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে মোর দ্যান 4। সো দ্যাটস ওয়াই তার টেন্ডেন্সি থাকবে যে সে ইলেকট্রন রিসিভ করবে টু বিকাম স্টেবল। ওকে, সো কয়টা ইলেকট্রন রিসিভ করলে স্টেবল হবে, একটা। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম তো 2টা ইলেকট্রন ছাড়বে, রাইট, স্টেবল হওয়ার জন্য এই 2টাকেই ছেড়ে দিবে। তাহলে এখানে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, আর ক্লোরিন তো একজনকে রিসিভ করতে পারে, সো 2টা ইলেকট্রনকে রিসিভ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি 2টা ক্লোরিন দরকার, রাইট। সো একটা ক্লোরিনে কিন্তু আর হবে না, সো আমাদের 2টা ক্লোরিন লাগবে। সেটাকে যদি দেখাই যে একটা ক্যালসিয়াম, তার ফার্স্ট অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন। আমরা এখন থেকে এভাবে ছোট স্ট্রাকচার রাখবো, ঠিক আছে।
ফার্স্ট অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন, তারপরের অরবিটে হচ্ছে 8টা ইলেকট্রন, তারপরের অরবিটেও 8টা ইলেকট্রন, আর দেন আউটার মোস্ট শেলে হচ্ছে 2টা ইলেকট্রন। এখন ক্যালসিয়াম স্টেবিলিটি গেইন করার জন্য এই ইলেকট্রনটাকেও বাইরে বের করে দিবে, এই ইলেকট্রনটাকেও বাইরে ডোনেট করে দিবে। সো সে তখন কিসে কনভার্ট হয়ে যাবে? ক্যালসিয়াম 2+ আয়ন। এখন এই যে 2টা ইলেকট্রন ডোনেট করলো, এই 2টাকে রিসিভ করবে কারা? এই 2টাকে রিসিভ করার জন্য তার 2টা ক্লোরিন লাগবে। সো একটা ক্লোরিনের স্ট্রাকচার এখানে আঁকি। ক্লোরিনের ফার্স্ট শেলে হচ্ছে 2টা ইলেকট্রন, দেন 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, আর এরপর হচ্ছে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। সো সে স্টেবিলিটি গেইন করার জন্য এই ইলেকট্রনটাকে রিসিভ করে ফেলবে। সো সে এটাকে রিসিভ করলো। সো সে এখন ক্লোরিন মাইনাস আয়নে কনভার্ট হয়ে গেল। আর এই ইলেকট্রনটাকে রিসিভ করার জন্য আমাদের আরেকটা ক্লোরিন দরকার, যেটা কিনা এক্স্যাক্টলি এরকমই হবে। এই যে সে এই ইলেকট্রনটাকে রিসিভ করে এখন ক্লোরিন মাইনাস অ্যানায়নে কনভার্ট হলো। সো আমরা এটাকে এইভাবে ড্র করি। এই ইলেকট্রনটাকে ধরো এই পাশে রিসিভ করে সে তোমার স্টেবল একটা অ্যানায়ন ফর্ম করছে। সো দেখো ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ডোনেট করছে, দ্যাটস ওয়াই তার চার্জ হয়েছে 2+। বাট ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করতে পারে, বাট যেহেতু ক্যালসিয়াম 2টা ইলেকট্রন প্রডিউস করবে, তাই ক্লোরিন 2 জন লাগবে। সো দ্যাট 2 জন 2টা ইলেকট্রনকে রিসিভ করে ইন্ডিভিজুয়ালি 2টা ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করতে পারে। এখন এই যে পজিটিভ চার্জ, সে এই নেগেটিভ চার্জটাকেও অ্যাট্রাক্ট করবে, আবার এই নেগেটিভ চার্জটাকেও অ্যাট্রাক্ট করবে। সো আলটিমেটলি তাদের মধ্যে যে বন্ডটা ফর্ম হবে সেটা দেখতে হবে এরকম, যে ক্লোরিন একটা ক্যালসিয়াম, আর এই পাশে একটা ক্লোরিন মাইনাস আয়ন, এই পাশে একটা ক্লোরিন মাইনাস আয়ন। সো এটাকে আমরা একসাথে লিখি ক্যালসিয়াম ক্লোরাইড, মানে একটা ক্যালসিয়াম 2+ আর 2টা ক্লোরিন মাইনাস। এটাকে আমরা একসাথে কি লিখি? ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, বা এখান থেকে একটা জিনিসের অ্যান্সার দাও, যে এই ক্যালসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ক্যালসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? মাইক অন করে বলতে পারো বা চ্যাট বক্সে বলতে পারো। হ্যাঁ, ক্যালসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2টা। চ্যাট বক্সে যারা লিখছো কারেক্ট। আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত বা যোজনী কত? হ্যাঁ, সেটাও 2, দ্যাট ইজ অলসো 2। ওকে, এবার আসি ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো তো? ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি কত কত, এটা একটু অ্যান্সার করো। প্রত্যয়ের একটু ভুল গেছে, দেখো রায়ানের অ্যান্সারটা মেবি প্রথমটার অ্যান্সার দিছো, আদিশারটা ঠিক আছে, গুড। তোরির অ্যান্সার 2টা অ্যান্সার হবে এখানে, একটা দিছো। আর জাইনাফের এটা একটু ভুল গেছে, নুজাতেরটা ঠিক আছে। আচ্ছা আমি বলি, দেখো ভ্যালেন্স ইলেকট্রনের ডেফিনেশন হচ্ছে লাস্ট অরবিটে যেই কয়টা ইলেকট্রন থাকে। সো এখানে লাস্ট অরবিট কোনটা? এই যে এইটা। সো এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 2 + 5 7। সো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা। আর ভ্যালেন্সি হচ্ছে যদি ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা 4 থেকে বড় হয়, তখন 8 থেকে মাইনাস করলে যত হবে। সো 8 - 7 কত? 1। সো এটা হবে 1। রুবাইয়ারটা ঠিক আছে। ওকে, সো ক্লোরিনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন 7, বাট ভ্যালেন্সি হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা একটা
অবজারভেশন করি যে এখানে যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, রাইট? ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে ক্যালসিয়াম হয়েছে 2+ আয়ন আর ক্লোরিন হয়ে গেছে জাস্ট 2Cl- আয়ন। একটা জিনিস অবজার্ভ করে দেখো, এই যে চার্জটা, এই চার্জটা কি ক্যালসিয়ামের ভ্যালেন্সির সমান না? আমরা একটু আগেই বের করে আসছি যে ভ্যালেন্সি অফ ক্যালসিয়াম হচ্ছে 2 আর ভ্যালেন্সি অফ ক্লোরিন হচ্ছে 1। ভ্যালেন্সি অফ ক্লোরিন হচ্ছে 1। দেখো যার ভ্যালেন্সি যত সে কিন্তু ঠিক তত চার্জ প্রডিউস করছে। যেমন ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, দ্যাটস ওয়াই ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+। আবার ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, এর জন্য তার চার্জ হচ্ছে -1। এটা কিন্তু মাইনাস মানে হচ্ছে -1, রাইট? সো ভ্যালেন্সি যত ঠিক তত চার্জ বিশিষ্ট আয়নই কিন্তু ফর্মড হয়। অ্যান্ড এটা কোয়াইট লজিক্যাল, কারণ আমরা এখানে লিখে আসছি যে নাম্বার অফ ইলেকট্রনস টু বি ডোনেটেড টু বিকাম স্টেবল, মানে যে কয়টা ইলেকট্রন ডোনেট করলে তুমি স্টেবল হবা। সো সেটা ডোনেট করলে কি তোমার ঠিক ততগুলো পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। আবার এই ক্ষেত্রে লিখছি যে নাম্বার অফ ইলেকট্রনস টু বি রিসিভড টু বিকাম স্টেবল, মানে তোমার ভ্যালেন্স হচ্ছে যে কয়টা ইলেকট্রন রিসিভ করলে তুমি স্টেবল হবা। ধরো এখন 5টা ইলেকট্রন আছে, তোমার আরও 3টা ইলেকট্রন দরকার। সো 3টা রিসিভ করলে তুমি স্টেবল হবে, সো এটা হচ্ছে তোমার ভ্যালেন্সি। আর 3টা ইলেকট্রন রিসিভ করে যদি একবার স্টেবল হয়ে যাও তখন তোমার চার্জ কত হবে? -3, রাইট? সো এর জন্য এই ভ্যালেন্সি আর চার্জের অ্যামাউন্টটা কিন্তু সেম হয়, বাট ভ্যালেন্সির কিন্তু কোনো ধরনের সাইন নাই যে এখানে এটা প্লাস বা এটা মাইনাস। ভ্যালেন্সির কখনো কোনো সাইন বা চিহ্ন হয় না। ভ্যালেন্সি হচ্ছে জাস্ট একটা অ্যামাউন্ট যে কয়টা ইলেকট্রন দরকার, আর চার্জ হচ্ছে একটা সাইন সহ অ্যামাউন্ট। কারণ এখানে ডোনেট করা মানে হচ্ছে প্লাস আর রিসিভ করা মানে হচ্ছে মাইনাস। আচ্ছা, সো এইটুক বুঝলাম। আরেকটা অবজারভেশন হচ্ছে যে দেখো, এই যে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+, দ্যাট ইন্ডিকেটস যে দ্য ভ্যালেন্সি অফ ক্যালসিয়াম ইজ 2। সো এটার ভ্যালেন্সি যত, ক্যালসিয়ামের ভ্যালেন্সি যত, সেই নাম্বারটাই কিন্তু ক্লোরিনের সামনে লেখা, রাইট? আবার ক্লোরিনের ভ্যালেন্সি যত, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1, সেই নাম্বারটাই কিন্তু ক্যালসিয়ামের সামনে, মানে সেই কয়টা ক্যালসিয়ামই কিন্তু আমার দরকার হয়েছে। তার মানে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করার সময় ধরো তোমার কাছে একটা ক্যাটায়ন আছে Am+, আর একটা অ্যানায়ন আছে Bn-। এখান থেকে একটু বলো তো যে A এর ভ্যালেন্সি কত? হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ A অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ B? হ্যাঁ, প্রত্যেকটা ঠিক আছে, 75টাও ঠিক আছে। তারপর সো এখানে তোমার A এর ভ্যালেন্সি হচ্ছে M +M না কিন্তু, ঠিক আছে? এখানে এই যে চার্জটা লিখছি সেটার জাস্ট ভ্যালেন্সি হচ্ছে M, আর B এর ভ্যালেন্সি হচ্ছে N। সো এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন দিয়ে যে আয়নিক কম্পাউন্ডটা ফর্ম হবে সেটা দেখতে কীরকম হবে? এখানে নিয়ম হচ্ছে যে এই অ্যানায়নের যে ভ্যালেন্সি সেইটা যাবে এই A এর নিচে, আর ক্যাটায়নের যে ভ্যালেন্সি সেটা যাবে B এর নিচে, মানে সেটা যাবে অ্যানায়নের সাবস্ক্রিপ্ট হিসাবে, ঠিক আছে? সো এখানে আমাদের যে কম্পাউন্ডটা ফর্ম হবে সে দেখতে হবে এরকম AnBm, মানে ইন্টারচেঞ্জ করে লেখা হয়। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আয়রনের একটা ক্যাটায়ন Fe3+, আর অক্সিজেনের একটা ক্যাটায়ন হচ্ছে অক্সিজেন 2-। সো ওদের ইউজ করে একটা আয়নিক কম্পাউন্ড লেখো তো, মানে ওদেরকে ইউজ করে আমরা যদি একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করি সেটার ফর্মুলা কী হবে বা সংকেতটা কী হবে লেখো তো সবাই। হ্যাঁ, সো এখানে অ্যান্সারটা হচ্ছে Fe2O3। গুড। সো এখানে আমাদের যে আয়নিক কম্পাউন্ডটা ফর্ম হবে সেটার ফর্মুলা হবে Fe2O3, কারণ আমাদের অ্যাকচুয়ালি এই যে Fe3+, তো সো এই আয়নিক কম্পাউন্ডটার ফর্মেশনটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে বলি যে একটা আয়রন হচ্ছে 3টা ইলেকট্রনকে ডোনেট করে, ধরো এই সেই 3টা ইলেকট্রন, সে 3টা ইলেকট্রনকে ডোনেট করে। আবার একটা অক্সিজেন স্টেবল হওয়ার জন্য তার সে 2টা ইলেকট্রন রিসিভ করে, মানে এখানে একটা ইলেকট্রন রিসিভ করলো আর এখানে আরেকটা ইলেকট্রন রিসিভ করলো। কথা হচ্ছে এই দুইটা তো নাম্বার ইকুয়াল হইল না, আয়রন 3টা ছেড়ে দিবে আর অক্সিজেন 2টা রিসিভ করবে। সো এটাকে ব্যালেন্স করবো কীভাবে? আমি 2টা আয়রন নিব, মানে এটার ভ্যালেন্সি যত
দেখো ঠিক সেই কয়টা আয়রন নিচ্ছি, সো দ্যাট এখন দুইটা আয়রন মিলে টোটাল 6টা ইলেকট্রন ডোনেট করতে পারে। যেহেতু একটা আয়রন 3টা ইলেকট্রন ডোনেট করে, তাই দুইজন আয়রন 6টা ইলেকট্রন ডোনেট করবে। আবার এই আয়রনের ভ্যালেন্সি কত দেখো 3। সো আমি এখানে 3টা অক্সিজেন নিব। একটা অক্সিজেন যেহেতু 2টা ইলেকট্রন রিসিভ করে বা 2টা ইলেকট্রন খায়, তাই 3টা ইলেকট্রন মিলে 6টা ইলেকট্রন রিসিভ করতে পারবে। ঠিক আছে, মানে 3টা অক্সিজেন মিলে 6টা ইলেকট্রন রিসিভ করতে পারবে। সো এর জন্যই আমরা আয়রন নিচ্ছি 2জন, অক্সিজেন নিচ্ছি 3জন। সো এর জন্য আমাদের কম্পাউন্ডটা হয় Fe2O3, মানে 2টা Fe3+ আর 3টা অক্সিজেন 2-। দেখো আয়রনের ভ্যালেন্সিটা এটার সামনে আর অক্সিজেনের ভ্যালেন্সিটা এটার সামনে। সো আই হোপ এই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো আবার কন্টিনিউ করে দেখো। সো এখান থেকে আমরা বুঝলাম কিভাবে একটা আয়নিক কম্পাউন্ডের ফর্মুলা আমরা লিখতে পারবো। এখন আমরা কয়েকটা ভ্যালেন্সি, মানে কয়েকটা কমন অ্যাটমের ভ্যালেন্সির একটা লিস্ট বানাই। ঠিক আছে, আমাদের এগুলো এমসিকিউতে প্রচুর আসে। সো একদম এখানে ভ্যালেন্সির লিস্ট বানানোর আগে আমরা এটা একটু পিরিয়ডিক টেবিলের হেল্প নিয়ে করব। দেখো পিরিয়ডিক টেবিলে যারা গ্রুপ 1-এ ছিল, ঠিক আছে, গ্রুপ 1-এ যারা ছিল তাদেরকে আমরা গ্রুপ 1-এ কেন দিছিলাম? কারণ তাদের লাস্ট অরবিটে জাস্ট একটা ইলেকট্রন ছিল। যেমন হাইড্রোজেন, দেন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো ওদের সবারই আউটার মোস্ট শেলে কয়টা করে ইলেকট্রন ছিল? জাস্ট একটা করে। এর জন্যই তারা গ্রুপ 1-এ প্লেস পাইছে, রাইট? সো এর জন্য ওদের সবার ভ্যালেন্সি কত? 1, কারণ তাদের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে। আর ওদের ভ্যালেন্সি 1, এটা বুঝলাম, মানে গ্রুপ 1-এর সবার ভ্যালেন্সি 1। এখানে কিন্তু এমন না যে গ্রুপে নিচ থেকে উপরে গেলে বা উপর থেকে নিচে আসলে ভ্যালেন্সি চেঞ্জ হয়, ব্যাপারটা কিন্তু তেমন না। দেখো একটা সেম গ্রুপে সবার ভ্যালেন্সি অলওয়েজ একই হয়। সো গ্রুপ 1-এর সবার ভ্যালেন্সি হচ্ছে 1। আচ্ছা, দেন গ্রুপ 2-তে যারা ছিল তাদের আউটার মোস্ট শেলে 2টা ইলেকট্রন ছিল, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবারই আউটার মোস্ট শেলে 2টা করে ইলেকট্রন থাকে। সো গ্রুপ 2-তে যারা ছিল সো ওদের সবারই আউটার মোস্ট শেলে কয়টা করে ইলেকট্রন? 2টা। দ্যাটস ওয়াই তাদের ভ্যালেন্সি কত? 2। আমাদের কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন জিনিসটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যালেন্সি। আমরা মেইনলি ভ্যালেন্সি নিয়েই পড়াশোনা করি। আচ্ছা, দেন গ্রুপ নাম্বার 13, গ্রুপ 13-এ চলে যাই। গ্রুপ 13-এ যারা ছিল, যেমন বোরন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জার্মেনিয়াম না, এটা হচ্ছে Ga, তারপর হচ্ছে In, Tl আর NH, এরকম। সো ওদের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন ছিল? একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে 13। সো অ্যালুমিনিয়াম 13-এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। আবার বোরনেরটা যদি দেখি, বোরন হচ্ছে 5, সো 1s2, 2s2, 2p1। দেখো তাদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা করে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এখানে 3টা, আবার এখানেও 3টা। আর ভ্যালেন্স ইলেকট্রন যখন লেস দ্যান 4 হয় তখন ভ্যালেন্স ইলেকট্রনটাই ভ্যালেন্সি। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে যে গ্রুপ 13-এ যতজন আছে সবার ভ্যালেন্সি হচ্ছে 3। ওকে, আচ্ছা, দেন গ্রুপ 14। গ্রুপ 14-এ আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড, আর এখানে লাস্টে কি জানি একটা ছিল Fl মেবি, বা আমার ঠিক মনে নেই আর কি। আচ্ছা, সো এখানে আমরা যেটা দেখি যে গ্রুপ 14-এ যারা ছিল সেই গ্রুপ 14-এর সবার আউটার মোস্ট শেলে কয়টা করে ইলেকট্রন? কার্বন হচ্ছে 6,
সিলিকন হচ্ছে 14। সো এই দুইটাকে যদি আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখি 1s2 2s2 2p2, আবার এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p2। সো তাদের আউটার মোস্ট শেলে দেখো 4টা করে ইলেকট্রন থাকে। সো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, আর ভ্যালেন্স 4 হওয়া মানে ভ্যালেন্সি হচ্ছে 8 - 4, দ্যাট ইজ 4। সো ওদের ভ্যালেন্সি হচ্ছে 4 করে। দেন গ্রুপ 15, গ্রুপ 15-এর এলিমেন্টগুলো কারা ছিল? নাইট্রোজেন, দেন হচ্ছে ফসফরাস, তারপর আর্সেনিক, দেন হচ্ছে অ্যান্টিমনি, তারপর হচ্ছে বিসমাথ আর মস্কোভিয়াম। সো এইটার ভ্যালেন্সিটা তোমরা একটু বের করো তো। এই গ্রুপ 15-এ যারা আছে তাদের ভ্যালেন্সি কত? ইলেকট্রনিক কনফিগারেশন করো ফার্স্টে নাইট্রোজেন আর ফসফরাস, দেন ওই দুইটা থেকে ডিসিশন দাও যে এটার ভ্যালেন্সি কত। চ্যাট বক্সে লিখবা। তড়িৎটা হয় নাই, একটু আরেকবার চিন্তা করো। দেখো তুমি যেটা বের করছো ওইটা আর ভ্যালেন্সি কিন্তু এক না, ঠিক আছে? সো বাকিরাও একটু ট্রাই করো। হ্যাঁ, নুজাতেরটা ঠিক আছে, আদিসেরটাও ঠিক আছে। সো এখানে অ্যান্সার হচ্ছে 3, ভ্যালেন্সি হচ্ছে 3। কেন? কারণ দেখো ওদের আউটার মোস্ট শেলে হচ্ছে 5টা করে ইলেকট্রন আছে, দ্যাট মিনস দেয়ার ভ্যালেন্স ইলেকট্রনস আর 5। সো ভ্যালেন্স ইলেকট্রন যদি 4 থেকে বেশি হয় তখন আমার ভ্যালেন্সি বের করার জন্য 8 থেকে মাইনাস করতে হয়। সো অ্যান্সারটা হবে 3। সো এখানে দেখো আমাদের গ্রুপ 15-এর সবার ভ্যালেন্সি হচ্ছে কত করে? 3 করে। গ্রুপ 15-এর সবার ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে গ্রুপ 16-এরটা কি গেস করতে পারতেছো কী হবে? গ্রুপ 16-এরটা হবে জাস্ট 2। আচ্ছা একটু দাঁড়াও, এটা হ্যাঁ প্রত্যেকটা ঠিক আছে। গ্রুপ 16-এরটা হবে হচ্ছে 2। সো গ্রুপ 16 যারা, গ্রুপ 16-এ হচ্ছে তোমার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে এরকম কয়েকটা ছিল। সো এটার ভ্যালেন্সি হচ্ছে 2, ভ্যালেন্সি 2, বাট ওরা কিন্তু অ্যানায়ন ফর্ম করে। এই গ্রুপ 2-তে যারা আছে তাদের ভ্যালেন্সি 2, বাট তাদের টেন্ডেন্সি থাকে হচ্ছে +2 আয়ন ফর্ম করা। আর গ্রুপ 16-এ যারা আছে তাদের ভ্যালেন্সিও 2, বাট তাদের টেন্ডেন্সি হচ্ছে -2 আয়ন ফর্ম করা। মানে ভ্যালেন্সি সেম, বাট তাদের কিন্তু চার্জ ফর্ম করার টেন্ডেন্সিটা ডিফারেন্ট। ওকে, আচ্ছা গ্রুপ 14-এরগুলো কীরকম চার্জ ফর্ম করবে? তারা কি ক্যাটায়ন ফর্ম করবে নাকি অ্যানায়ন? এটা একটা বড় কনফিউশন, রাইট? সো আমরা এখানে আসবো একটু পর। সো আর গ্রুপ 17-এর ভ্যালেন্সি হচ্ছে 1, গ্রুপ 17। সো ওদের ভ্যালেন্সি 1 করে, বাট ওদের টেন্ডেন্সি হচ্ছে -1 চার্জ ফর্ম করা। তারপর এদের টেন্ডেন্সি হচ্ছে -3 চার্জ ফর্ম করা। গ্রুপ 13-এর হচ্ছে +3 চার্জ ফর্ম করা, আর গ্রুপ 1 হচ্ছে +1। দেন লাস্ট ওয়ান গ্রুপ 18। গ্রুপ 18-এর তোমার এলিমেন্ট কারা? হিলিয়াম, দেন হচ্ছে নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, জেনন, দেন হচ্ছে রেডন। সো এখান থেকে দেখো এটার ভ্যালেন্সি কত আসবে বলো তো? গ্রুপ 18-এর যারা তাদের ভ্যালেন্সি কত? হ্যাঁ, তোর অ্যান্সার ঠিক আছে। ভ্যালেন্সি নাই সেটা বলবো না, আমরা বলবো ভ্যালেন্সি হচ্ছে 0। ওকে, সো ভ্যালেন্সি হচ্ছে 0।
সো গ্রুপ 18 যারা তাদের ভ্যালেন্সি 0। এই যে দেখো এইখান থেকে আমরা একটা আইডিয়া পাবো যে কেন ভ্যালেন্সিকে বন্ড ফর্ম করার অ্যাবিলিটি বলা হয়। দেখো ওর ভ্যালেন্সি 0, সো এই গ্রুপ 18 যারা আছে তাদের ভ্যালেন্সি 0 হওয়ার কারণে তারা কোনো ধরনের আয়ন ফর্ম করে না। মানে তারা কখনো নিয়ন প্লাস বা নিয়ন 2 প্লাস বা নিয়ন 3 মাইনাস এরকম কখনো কোনো ধরনের আয়ন তারা ফর্ম করে না। দ্যাটস ওয়াই ওরা কোনো ধরনের আয়নিক কম্পাউন্ড ফর্ম করতে পারে না। সো এর জন্য ভ্যালেন্সিকে অ্যাবিলিটি অফ বন্ডিং ফর্মিং বন্ডস বা অ্যাবিলিটি অফ ফর্মিং কম্পাউন্ডস বলা হয়। ঠিক আছে, সো ভ্যালেন্সি দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে কানেক্ট হবে বা কয়টা ইলেকট্রন ডোনেট করবে, কয়টা তার যে আয়নিক কম্পাউন্ডটা হবে সেখানে সে কয়টা থাকবে আর তার কম্প্যানিয়ন যে আছে সে কয়জন থাকবে। সো এর জন্য ভ্যালেন্সির কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আর এখান থেকে আমরা তাহলে গ্রুপ ওয়াইজ ভ্যালেন্সিগুলো দেখলাম। এখন এই যে গ্রুপ 14 যারা আছে তাদের ভ্যালেন্সি 4, এটা ঠিক আছে, বাট এই গ্রুপ 14 যারা থাকে তারা কোনো ধরনের আয়ন ফর্ম করে না, করে বাট সেটা খুব রেয়ার, সেটা অনেক অ্যাডভান্সড কেস। বাট আমরা ফর নাও এটা বুঝে নিব যে গ্রুপ 14 যারা তারা আয়ন ফর্ম করে না, মানে কখনো এই কার্বন 4 প্লাস বা কার্বন 4 মাইনাস বা সিলিকন 4 প্লাস সিলিকন 4 মাইনাস এরকম কিছু দেখবা না। বুঝতে পারছো? সো তারা কীভাবে বন্ড ফর্ম করে? তাদের তো ভ্যালেন্সি আছে, ভ্যালেন্সি থাকা মানে তো সে অবশ্যই বন্ড ফর্ম করতে চাবে। তাহলে তারা কীভাবে বন্ড ফর্ম করে সেইটার জন্য আমরা নতুন এক ধরনের বন্ড ফর্মেশন শিখব, যেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। সেটা হচ্ছে বেসিক্যালি এই গ্রুপ 14 থেকে গ্রুপ 18 মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে এক ধরনের অন্য একটা টাইপের বন্ড ফর্মেশন আছে যেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আমরা সেটা পরবর্তীতে শিখব। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখো গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে তাদেরকে লিখি নাই। আর আরেকটা জিনিস এখানে নোটিস করার মতো যে ভ্যালেন্সি কিন্তু কোনো পিরিয়ডিক প্রপার্টি না। পিরিয়ডিক প্রপার্টিগুলো কি হয়? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে চেঞ্জ হয়, বা নিচ থেকে উপরে গেলে চেঞ্জ হয়, অথবা বাম থেকে ডানে গেলে চেঞ্জ হয়, ডান থেকে বামে আসলে একটা পিরিয়ডিক ওয়েতে চেঞ্জ হয়। বাট এখানে দেখো ভ্যালেন্সি কিন্তু একটা গ্রুপের জন্য ফিক্সড। যেমন গ্রুপ 2 সবার ভ্যালেন্সি সেম, গ্রুপ 13 সবার ভ্যালেন্সি 3, গ্রুপ 15 সবার ভ্যালেন্সি একই। ওকে, সো এটা গ্রুপ ওয়াইজ প্রপার্টি না। আবার তুমি দেখো এটার কিন্তু কোনো রেগুলারিটি নাই। যেমন এটা ডানে গেলে বাড়ে, মানে ইনক্রিজ হয়, আবার এক সময় কমতে থাকে। সো এটা কিন্তু একটা ইরেগুলারিটি পারফর্ম করতেছে, মানে এক সময় ইনক্রিজ হচ্ছে আবার এক সময় ডিক্রিজ হচ্ছে। 1 থেকে স্টার্ট, দেন 4, হাইয়েস্ট হচ্ছে 4, দেন আবার আস্তে আস্তে কমতে কমতে 3, 2, 1, দেন 0। সো ভ্যালেন্সি ইজ নট আ পিরিয়ডিক প্রপার্টি, বা যোজ্যতা বা যোজনী কোনো ধরনের পর্যায়বৃত্ত ধর্ম না। আচ্ছা, গ্রুপ 3 থেকে 12 মধ্যে যারা আছে তাদের ভ্যালেন্সিগুলো না লেখার রিজন হচ্ছে তাদের ভ্যালেন্সিগুলো চেঞ্জিং। সো আমরা এখানে কয়েকটা কমন গ্রুপ মানে ডি ব্লক এলিমেন্টের ভ্যালেন্সি লিখে রাখি। যেমন দাঁড়াও আমি একটু পিরিয়ডিক টেবিলটা বের করি, দেন লিখে দিই। যেমন ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, তারপর নিকেল, কপার, জিঙ্ক। এইগুলার এইগুলার কম্পাউন্ডগুলো কীরকম হয় বা এগুলার ভ্যালেন্সি কত? সো ওদের হচ্ছে চেঞ্জিং ভ্যালেন্সি দেখা যায়, মানে গ্রুপ ডি ব্লক এলিমেন্ট যারা তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চেঞ্জিং ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজনী দেখা যায়। বাংলায় বললে পরিবর্তনশীল যোজনী। এটার রিজনটাতে একটু পরে আসতেছি, বাট এই ক্রোমিয়ামের ভ্যালেন্সি বা ক্রোমিয়াম যে চার্জটা ফর্ম করে সেটা হচ্ছে ক্রোমিয়াম 2+। সো দ্যাটস ওয়াই তার ভ্যালেন্সি হচ্ছে ভি দিয়ে লিখি, ভি হচ্ছে 2। তারপর ম্যাঙ্গানিজও হচ্ছে 2+, সো তার ভ্যালেন্সি হচ্ছে 2। ওকে, তারপর আয়রন। আয়রনের দুই ধরনের আয়ন দেখা যায়, একটা হচ্ছে Fe2+ আর একটা হচ্ছে Fe3+। সো তার ভ্যালেন্সি দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। তারপর নিকেল, নিকেল হচ্ছে 2+, সো তার ভ্যালেন্সি হচ্ছে 2। কপারের ক্ষেত্রে কপার প্লাসও দেখা যায়, কপার 2+ও দেখা যায়। সো কপারের দুইটা ভ্যালেন্সি উইচ আর 1 and 2। আর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 2+, সো তার ভ্যালেন্সি হচ্ছে 2। সো এই ডি ব্লক এলিমেন্ট যারা আছে, মানে যাদের ডি অরবিটালে ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালেন্সিটা একটু ইরেগুলারিটি ফর্ম করে।
মানে তাদের ক্ষেত্রে ভ্যালেন্সির ডেফিনেশনটা আর আগের মতো ওই যে লাস্ট অরবিটের ইলেকট্রন মাইনাস করে দিব সেইটা আর হয় না। ঠিক আছে, এখানে আমরা ধরো আয়রনের ক্ষেত্রে আসি। আয়রন হচ্ছে 26, সো আয়রনের জন্য 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর হচ্ছে 3d6। সো এটা হচ্ছে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। সো স্টেবিলিটি গেইন করার জন্য তার কাছে দুইটা অপশন আছে। সে একদম আউটারমোস্ট দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, তাহলে সে Fe2+ আয়ন ফর্ম করবে। আর এই ডি ব্লক এলিমেন্টগুলোর জন্য তোমার সব রুল কিন্তু ডিফারেন্ট। মানে এখানে আমরা এই যে গ্রুপ 1 2 আর 13 থেকে 18 জন্য যত রুল দেখছি, এই 3 থেকে 12 জন্য রুলগুলো একটু ডিফারেন্ট। যেমন এখানে কিন্তু অক্টেট ফিল আপ করার কোনো টেন্ডেন্সি নাই। যেমন এখানে আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকতে হবে, সে কিন্তু সেটা মেনটেন করতেছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। সো সে স্টেবল হওয়ার জন্য দুইটা ইলেকট্রনকে বাইরে বের করে দিবে। সো তখন এখানে থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এটাও একটা স্টেবল ফরমেশন। আবার সে চাইলে আরও একটা ইলেকট্রনকে বের করে দিতে পারে, কারণ এই ডি অরবিটাল হচ্ছে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড হিসেবে বেশি স্টেবল। ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে আমরা জানি, আর ডি অরবিটালে টোটাল 5টা কম্পার্টমেন্ট থাকে। না, Fe2+24 লিখবো না, এখানে এই যে 26 এটা কিন্তু ইলেকট্রন নাম্বার না, এটা কিন্তু তার অ্যাটমিক নাম্বার। সো Fe2+এ অ্যাটম তোমার প্রোটন কিন্তু 26টাই থাকে, ইলেকট্রন 24টা, বাট প্রোটন হচ্ছে 26টাই। সো এখানে এটা 26ই লিখবো। Fe3+26 সেটাকে আমরা লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d5। সো কেন 5 নিলাম? কারণ ডি অরবিটালে হচ্ছে 5টা কম্পার্টমেন্ট থাকে। সো এখানে ইদার 5টা ইলেকট্রন থাকলে এটা সবচেয়ে বেশি স্টেবল, অথবা 10টা ইলেকট্রন থাকলে এটা সবচেয়ে বেশি স্টেবল। ডি অরবিটালে মানে যে কোনো অরবিটালই অ্যাকচুয়ালি হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড অবস্থায় বেশি স্টেবল অন্যান্য যে কোনো কেস থেকে। সো 3d6 থেকে 3d5 ইজ মোর স্টেবল। সো এর জন্য আমরা Fe3+ বলতেও একটা ক্যাটায়ন ফর্ম করতে পারি। এখন কথা হচ্ছে এখানে এই ক্যাটায়নটা ফর্মেশন তো আমরা কিছুই বুঝতে পারলাম না। এখানে আউটারমোস্ট শেলে তোমার 14টা ইলেকট্রন আছে, আবার এটার আউটারমোস্ট শেলে 13টা ইলেকট্রন আছে। এটা তো 8টা ইলেকট্রন ফিল আপ করলো না। কোনো একটা অ্যাটমের আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন দিয়ে ফিল করার যে রুল বা যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় অক্টেট রুল। যে তার আউটারমোস্ট শেলে আমরা 8টা ইলেকট্রন রাখবো। আর কোনো একটা অ্যাটমের আউটারমোস্ট শেলে 2টা ইলেকট্রন থাকার যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় ডুয়েট রুল। অক্টেট রুলের বাংলা হচ্ছে অষ্টক নীতি, আর ডুয়েট রুলের বাংলা হচ্ছে দ্বিত্ব নীতি। বাট এই যে এই দুইটা রুল হচ্ছে শুধুমাত্র গ্রুপ 1 2 আর গ্রুপ 13 থেকে 18 জন্য অ্যাপ্লিকেবল। গ্রুপ 3 থেকে 12 মধ্যে যারা আছে তাদের জন্য এই রুলগুলো অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, কারণ তাদের আউটারমোস্ট শেলে অনেকগুলো ইলেকট্রন থাকে। দেখো এখানে যেমন আউটারমোস্ট শেলে হচ্ছে 14টা ইলেকট্রন, মানে ক্যাটায়ন ফর্ম করার পর। আবার এইটার আউটারমোস্ট শেলে হচ্ছে 13টা ইলেকট্রন ক্যাটায়ন ফর্ম করার পর। সো এখানে তো অক্টেট রুল আর ডুয়েট রুল ফলো হচ্ছে না। সো আমাদের মাথায় রাখতে হবে এই রুলগুলো কিন্তু গ্রুপ 3 থেকে 12 জন্য অ্যাপ্লিকেবল না। কথা হচ্ছে এইখানে তাহলে ও স্টেবিলিটিটা গেইন করলো কীভাবে? এখানে তার আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন নাই বা 2টা ইলেকট্রন নাই, বাট সে স্টেবিলিটিটা ফর্ম করলো কীভাবে? সো এটার জন্য আলাদা কিছু রুল আছে, যে রুলগুলো অ্যাকচুয়ালি 9-10 সিলেবাসে নাই। সেই রুলগুলোকে বলা হয় হুন্স রুল। হুন্স রুল বলতে একটা রুল আছে। তারপর হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলতে একটা রুল আছে। এগুলো তোমরা যখন কলেজে উঠবা তখন এই ডি ব্লক এলিমেন্ট নিয়ে আরও ডিটেলসে পড়বা। সো এটা ফর নাও আমরা এটা নিয়ে আর দেখবো না, আমরা জাস্ট মনে করে নিব যে এইটাই রুল। মানে ডি ব্লক এলিমেন্টের জন্য মানে আউটার শেলে 8টা ইলেকট্রন থাকে না, 8টা ইলেকট্রন থেকে বেশি থাকে। এটাকে বলা হয় অক্টেট এক্সপ্যানশন বা অষ্টক সম্প্রসারণ।
ঠিক আছে, এগুলো এক্সপ্লেন করার জন্য আমাদের আরও নতুন কিছু রুল লাগে, যে রুলগুলো আমরা কলেজে উঠলে শিখবো, বাট সেগুলো এখন ক্লাস 9-10-এর কনটেক্সটে আমরা ডিসকাস করব না। হুন্স রুল আছে, তারপর পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, আরও রুল আছে, যেমন শ্রোডিঞ্জার্স প্রিন্সিপাল আছে, শ্রোডিঞ্জার্স ল। এইগুলোর উপর বেস করে মেনলি এইগুলাকে এক্সপ্লেন করা হয়, যে কেন এখানে 14টা ইলেকট্রন, কেন এখানে 13টা ইলেকট্রন, অ্যান্ড কেন এটা স্টেবল। সো আমাদের আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই। আমরা মাথায় রাখবো যে ডি ব্লক এলিমেন্ট যারা, বা যাদের ডি অরবিটালে ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে এরকম চেঞ্জিং ভ্যালেন্সি দেখা যায়। তাদের ক্ষেত্রে ভ্যালেন্সির ডেফিনেশনটাই আলাদা। ঠিক আছে, এখানে ওই যে 8 থেকে মাইনাস করা বা ভ্যালেন্সি ইলেকট্রন যে কয়টা, সেটাই হচ্ছে ভ্যালেন্সি। এখানে ডেফিনেশনটা ওরকম না, এখানে ভ্যালেন্সির আইডিয়াটা একটু ডিফারেন্ট। ওকে ওকে সো এই চেঞ্জিং ভ্যালেন্সির ব্যাপারে যদি বলি, এটা শুধু এমসিকিউতে আসবে, এটা রিটেনে আসে কম, কারণ এটা তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি ওরকম নাই। তো সো দেখা যায় এমসিকিউতে দিতে পারে যে নিচের কোনটা চেঞ্জিং ভ্যালেন্সি শো করে, বা আয়রনের ভ্যালেন্সি কী কী, বা কপারের ভ্যালেন্সি কী কী। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো কপারের ভ্যালেন্সি হচ্ছে 1 আর 2, আর আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2 আর 3। সো আমরা আজকে ভ্যালেন্সি পর্যন্ত দেখলাম। সো নেক্সট দিন আমরা এই ভ্যালেন্সির পর আমরা দেখব র্যাডিক্যাল কি। র্যাডিক্যাল বলতে একটা টপিক আছে, র্যাডিক্যাল বা যৌগমূলক। র্যাডিক্যালের ভ্যালেন্সি কীভাবে ডিটারমাইন করতে হয়, আর এরপর আমরা দেখব কোভ্যালেন্ট বন্ড কীভাবে ফর্ম করতে হয়। আর অক্টেট আর ডুয়েট রুল নিয়ে আমরা পরবর্তীতে আবার ডিসকাস করব। আচ্ছা, অক্টেট রুল আর ডুয়েট রুল এটা পরবর্তীতে বইয়ে এই চ্যাপ্টারেই পরে আসে, অক্টেট রুল অ্যান্ড ডুয়েট রুল। সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই।